আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলি রয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, এই অধ্যায়ের অনুশীলনে যদি তোমরা চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমরা শূন্যস্থান পূরণের উত্তরগুলি প্রথমে একটু দেখে ফেলি। দেখো, 1 নম্বর শূন্যস্থানে তোমাদেরকে বলা হচ্ছে যে ড্যাশ খাদ্য তৈরি হয় কিন্তু ড্যাশ খাদ্য জারিত হয়। তার মানে শূন্যস্থানে বুঝবে সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শোষণে খাদ্য জারিত হয়। এবার 2 নম্বর, জীবকোষের মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে। তার মানে 2 নম্বর শূন্যস্থানে কিন্তু বসবে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপর 3 নম্বরে দেখো বলা হচ্ছে ফুসফুস অসংখ্য ব্রঙ্কিওল দ্বারা গঠিত। তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে ব্রঙ্কিওল। আচ্ছা, এরপর 4 নম্বরে দেখো যক্ষ্মা একটি সোয়াচে রোগ। তার মানে শূন্যস্থানে বসবে যক্ষ্মা। 5 নম্বর, শোষণ একটি বিপাকীয় প্রক্রিয়া। তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে বিপাকীয় প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো তোমরা তোমাদের অনুশীলনে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদেরকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর একটু দেখে ফেলি। তো দেখো, 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে অন্তঃশোষণ কাকে বলে। উত্তরটি দেখো, যে প্রক্রিয়ায় কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে খাদ্যর সাথে অক্সিজেন বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে তাকে অন্তঃশোষণ বলে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে যে নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কী কী। দেখো, নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ নিম্নরূপ। তো কারণগুলো দেখো, প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে নিউমোনিয়া রোগ হয়। এটি একটি ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগলে বা ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ। লক্ষণগুলি দেখো। লক্ষণ: 1, কাশি ও শ্বাসকষ্ট হয়। 2, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়। 3, বেশি জ্বর হয় এবং 4, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে শোষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর: যে কোনো জীবের জীবনে শোষণের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্ভিদ বা প্রাণীর প্রতিটি সজীব কোষেই শোষণ প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে। শোষণ প্রক্রিয়া বন্ধ হওয়া মানে কোষের মৃত্যু হওয়া। নিচে উদ্ভিদ ও প্রাণীর জীবনে শোষণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। উদ্ভিদের ক্ষেত্রে দেখো, উদ্ভিদের ক্ষেত্রে 1, জীবের দেহে শক্তি সরবরাহ করতে। 2, খাদ্য প্রস্তুত করতে। 3, খনিজ লবণ পরিশোধনে। 4, কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধিতে। 5, এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদনে। 6, বায়ুমণ্ডল অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্য রক্ষায়। 7, শিল্পে ব্যবহারে। 8, বেকারি ও দুগ্ধজাত শিল্পে। এরপর প্রাণীর ক্ষেত্রে দেখো, প্রাণীর ক্ষেত্রে বলা হচ্ছে 1, গ্যাসের বিনিময়ে। 2, পানির সাম্যতা বজায় রাখতে। 3, তাপ নিয়ন্ত্রণে। 4, অ্যাসিড ও ক্ষারের সাম্যতা রক্ষায়। 5, শক্তি উৎপাদনে ভূমিকা। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে বায়ুথলির কাজ উল্লেখ করো। উত্তর: বায়ুথলির কাজ নিম্নরূপ। 1, বায়ুথলি মজুদ বাতাসের ভাণ্ডার হিসেবে কাজ করে। 2, বায়ুথলি দেহের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। 3, বায়ুথলি শব্দ সৃষ্টিতে সাহায্য করে। 4, অক্সিজেন ফুসফুসের বায়ুথলি থেকে রক্তজালিকায় প্রবেশ করে। এবার 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে উদ্ভিদ ও প্রাণীদেহে শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, তো উত্তরটি দেখো এখানে উত্তর। আচ্ছা, এটা একটু নিচে দিয়ে দিই আমি তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো, আচ্ছা, তো দেখো উত্তরটি, শোষণ একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শোষণ প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রূপ। উদ্ভিদ দেহে শোষণকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শোষণ অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষ স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। প্রাণীদেহের শোষণ বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শোষণ হয়। উন্নত প্রাণীদের শোষণে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শোষণ
আচ্ছা শোষণ অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্য এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শোষণ সম্পন্ন করে। আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের এখান থেকে অনুশীলনে চলে আসো, দেখতে পারবে তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়ে যায়, তাই না? তো দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু দেখো। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি উদ্ভিদের শোষণ অঙ্গের নাম? উত্তরটি হবে ক নাম্বার ত্বক। এরপর দেখো 2 নম্বরে বলা হচ্ছে কি যে নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকর্য চালায় নিচের কিসের মাধ্যমে? এখানে উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, তাই না? অর্থাৎ 2 অর্থাৎ ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। এরপর দেখো উদ্দীপকে তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা তো এই উদ্দীপকটি পড়ে মূলত তোমাদেরকে কি করতে হবে? 3, 4 ও 5 নম্বর উত্তর দিতে হবে। দেখো উদ্দীপকে তোমাদেরকে এখানে উদ্দীপক থেকে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ডাব্লু চিহ্নিত অংশটির নাম কি? এই যে আমরা এখানে ডাব্লু চিহ্নিত অংশ দেখতে পাচ্ছি, এটির নাম কি বলো তো? এটির নাম কিন্তু হবে ব্রাঙ্কিওল, তাই না? এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের কোন অংশটি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর বিনিময় ঘটে? উত্তরটি হবে ঘ নম্বর ওয়াই অংশ, তাই না? ওয়াই অংশ। এরপর 5 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ভি এর সংক্রমণে কোন রোগ হয়? উত্তরটি কিন্তু হবে 5 খ নাম্বার ব্রাঙ্কিটিসিস। আচ্ছা তো চলো এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে কিন্তু এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? এই নম্বর একটি চিত্র দেওয়া হয়েছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। তো চলো আমরা একটু পর্যায়ক্রমে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। দেখো 1 নং অনুশীলনীর 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে বলা হচ্ছে যে প্লুরা কি, তাই না? তো উত্তরটি দেখো 1 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তর যে ফুসফুসের চারিদিকে একটি পাতলা স্বচ্ছ দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে, এটি হচ্ছে প্লুরা। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। উত্তর নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, বিশেষ করে শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ। নিউমোনিয়া আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। নিউমোনিয়া রোগে প্রতি বছর অনেক শিশু মারা যায়, তাই এটি একটি মারাত্মক রোগ। এরপর গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি যে চিত্রের সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, অর্থাৎ আমরা যে চিত্র দেখেছি চিত্রের সংঘটিত প্রক্রিয়াটি এখানে ব্যাখ্যা করতে হবে। দেখো উত্তরটি উদ্দীপকের চিত্রের সংঘটিত প্রক্রিয়াটি হলো বহিঃশ্বসন প্রক্রিয়া। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করাই শ্বাসক্রিয়া নামে পরিচিত। শ্বসন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 বহিঃশ্বসন ও 2 অন্তঃশ্বসন। চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি অর্থাৎ বহিঃশ্বসনের ব্যাখ্যা প্রদান করা হলো। বহিঃশ্বসন যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে ফুসফুস রক্তজালিকা বা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে। এবার দেখো বহিঃশ্বসন 2 পর্যায়ে সম্পন্ন হয়, যথা 1 প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, অর্থাৎ পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন মুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত হয়। 2 নিঃশ্বাস প্রশ্বাসের পরই নিঃশ্বাস পর্যায়ে শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরম্বীর পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় বলে ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভিতরের বায়ু কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ট্রাকের মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। আচ্ছা এরপর ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। দেখো ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। উত্তর এফ উপাদানটি অর্থাৎ বাতাসের উপস্থিতি ধুলাবালি ই অংশে অর্থাৎ ফুসফুসে প্রবেশের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন শ্বাসনালী সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়। বাতাসে উপস্থিত ধুলাবালি প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। উক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। অর্থাৎ 1 নম্বর দেখো আলো ও বিশুদ্ধ বাতাস পূর্ণ গৃহে বসবাস করতে হবে। 2 যেসব জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে শ্বাসকষ্ট বাড়ে তার থেকে বিরত থাকতে হবে, যেমন পশমি কাপড়। 3 ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। 4 ধূমপান পরিহার করতে হবে। 5 বেশি করে পানি ও তরল পদার্থ পান করতে হবে এবং 6 বাইরে চলাফেরার সময় অবশ্যই মুখে রুমাল বা মাস্ক ব্যবহার করতে হবে।
আচ্ছা, এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে এখান থেকে উদ্দীপকটি একটু দেখে চলো। দেখো 2 নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে তোমরা কিন্তু একটা চিত্র লক্ষ্য করতে পারছো, তাই না? আচ্ছা, তো এই চিত্র অনুযায়ী কিন্তু আমাদের পুরো উত্তরটুকু করতে হবে। তো চলো আমরা উত্তরটি একটু পর্যায়ক্রমে ক খ গ খ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে শোষণ কি? উত্তর দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাই শোষণ। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পত্ররন্ধ্র কিভাবে শোষণে সাহায্য করে, ব্যাখ্যা করো। উত্তর, উদ্ভিদের কোনো নির্দিষ্ট শোষণ অঙ্গ নেই। পাতার পত্ররন্ধ্র কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষীয় স্থানের মাধ্যমে বায়ু দেহে অভ্যন্তরে প্রবেশ করে। পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো পত্ররন্ধ্রকে খোলা ও বন্ধ রাখতে সাহায্য করে। খোলা পত্ররন্ধ্র দিয়ে বাতাস, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসে চলাচল করে, আর এই গ্যাসের চলাচলের মাধ্যমে পত্ররন্ধ্র শোষণে সহায়তা করে। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্নটি দেখো। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়াই ও জেড এর মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে, ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তরটি দেখো, উদ্দীপকের চিত্রের দ্বারা উদ্ভিদ, জেড দ্বারা প্রাণী এবং এক্স দ্বারা সূর্যকে দেখানো হয়েছে, তাই না? তোমরা যদি চিত্রে লক্ষ্য করো এটি দেখতে পারবে। দেখো, ওয়াই এবং জেড এর মধ্যে ওয়াই এবং এক্স এর উপাদান সূর্যকে সরাসরি ব্যবহার করে, কারণ উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষ করে পাতা সূর্যালোক হতে শক্তি সংগ্রহ করে এবং ওই শক্তি কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এ প্রক্রিয়ার আলোকের শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস বের করে দেয়। পক্ষান্তরে চিত্র জেড অর্থাৎ প্রাণীদেহে ক্লোরোফিল না থাকার কারণে সূর্য শক্তিকে সরাসরি কাজেও লাগাতে পারে না, তাই সকল প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। উপরের আলোচনা থেকে স্পষ্ট যে চিত্র সরাসরি চিত্র এক্সকে ব্যবহার করে এবং চিত্র জেড সরাসরি চিত্র এক্সকে ব্যবহার না করলেও পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল, যুক্তি সহ লেখো। উত্তরটি দেখো, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল। নিচের উদাহরণ দুটি বিষয়টি প্রমাণ করবে। 1 নম্বর উদাহরণটি দেখো, এক নম্বর, উদ্ভিদ সালোক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোক অবস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। সালোক সংশ্লেষণে প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ এবং প্রাণীর শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে। প্রাণীর শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের সালোক সংশ্লেষণে প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এভাবে সালোক সংশ্লেষণে এবং শোষণ প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়। 2 নম্বর, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে। প্রাণী শ্বাসকর্যে এই অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ছাড়ে। উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এর জন্য একে অন্যের উপর নির্ভরশীল। উপরের আলোচনা থেকে বলা যায় গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে চিত্র ওয়াই ও জেড একে অন্যের উপর নির্ভরশীল। তো এই ছিল তোমাদের জন্য মূলত আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।